ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। এ সময় নরেন্দ্র মোদী ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, বিজেপির শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরও এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে সংসদ যাবার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। এদিকে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করবেন। এ বিষয়ে জানতে যাচ্ছি সংসদ ভবনে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। ফাহাদ, মন্ত্রিসভার বৈঠক কখন শুরু হতে পারে আর সেখানে এখন পর্যন্ত কে কে এসেছেন? সাগর, 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সংসদ ভবনের মন্ত্রিসভার যে বিশেষ কক্ষটি রয়েছে সেই কক্ষে কিছুক্ষণ আগে, 1 মিনিট আগে আসলে এই মন্ত্রিসভার বৈঠকটি শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বিকেল 3টা নাগাদ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট যেটি রয়েছে সেটি উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকা প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এটি হবে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা 4র্থ মেয়াদের এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে যে বাজেটের মোট আকার হবে 7,97,000 টাকা। এর মধ্যে বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। আর 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন মন্ত্রিসভার যে বিশেষ বৈঠকটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে সেটি এখন চলছে। সেটি শেষ হওয়ার পরে এখানে এরপরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই প্রস্তাবিত বাজেটে সই করবেন। সাগর। বাজেট বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুর শাওন। যাচ্ছি তার কাছে। শাওন, এবারের বাজেট নিয়ে বিশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাগর, যেমনটি আমরা শুনছিলাম, আসলে অর্থমন্ত্রী সংসদে যাওয়ার পথে বলছিলেন যে এবারের বাজেটটির আকার নিয়ে আসলে সরকার খুব একটা ভাবছে না। আসলে অর্থনীতিতে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবেলাকেই আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে জনগণের স্বস্তির কথাটা আসলে চিন্তা করা হচ্ছে। সেটা আমরা প্রতিফলনও দেখছি যে এবার খুব বেশি উচ্চাভিলাষী প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিন্তু ধরা হচ্ছে না। আমরা যতটুকু জানতে পেরেছি যে 6.75% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে আগামী অর্থ বছরে। এই যে চলতি অর্থ বছর সেখানে কিন্তু 7.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু পরবর্তীতে নানা অর্থনৈতিক বাস্তবতায় আসলে সেটি কমিয়ে 6.5% করা হয়েছিল। এছাড়াও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। আপনি জানেন যে আসলে বেশ কিছুদিন ধরে, বিশেষ করে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে অবস্থান করছে এবং খাদ্য মূল্যস্ফীতি কোনো কোনো মাসে 10%-এরও উপরে চলে গিয়েছিল। তো এই মূল্যস্ফীতিকেই আগামী অর্থ বছরের একটি প্রধান চ্যালেঞ্জ ধরা হচ্ছে। তো সেই জন্য বাজেটে 6.5% মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে রাখার একটি লক্ষ্য কিন্তু ধরা হচ্ছে। এর বাইরে ব্যাংক থেকে ঋণ করার একটি পরিকল্পনা আছে 1,37,000 কোটি টাকার মতো ঘাটতি অর্থায়নে, কারণ 2,56,000 কোটি টাকার একটি বড় ঘাটতি থাকছে। যদিও এই ঘাটতির পরিমাণটাও এবার আমরা
দেখছি যে গত বছরের তুলনায় অন্যান্য বছর 5% বেশি থাকে, এবার কিন্তু 4.6% ধরা হয়েছে। অর্থাৎ মোট যেই আকার বাজেটের সেটি যেভাবে বাড়ে এই অর্থ বছরে যেভাবে বেড়েছিল, আগামী অর্থ বছরে আমরা দেখছি যে সেক্ষেত্রে কিছুটা রক্ষণশীল ভূমিকায় অবস্থানে আছে সরকার। তারা এই লক্ষ্যমাত্রাগুলো একটু কিছুটা হলেও কমিয়ে ধরার চেষ্টা করছে এবং অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে যেটি আসলে এই ঘাটতি যদি আরও বড় হতো, এই ঘাটতি অর্থায়ন আসলে দুইভাবে করে সরকার, অভ্যন্তরীণ উৎস থেকে আর বৈদেশিক ঋণের মাধ্যমে। তো অভ্যন্তরীণ ঋণটা যদি বাংলাদেশ ব্যাংক থেকে নেয় সেক্ষেত্রে তার টাকা ছাপিয়ে নিলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আবার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিলে ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যায়, যেটির একটি নেতিবাচক প্রভাব পড়ে বিনিয়োগ এবং কর্মসংস্থানে। তো এই জায়গাগুলোতে আসলে সরকার বেশ সতর্ক থাকার একটি আমরা অবস্থানে দেখছি, যতটুকু আমরা তথ্য পাচ্ছি আগামী অর্থ বছরের বাজেট সম্পর্কে। আর এছাড়া করমুক্ত আয়ের সীমা সেটি বাড়ানোর একটি দাবি ছিল এই উচ্চ মূল্যস্ফীতির সময়, কিন্তু সেটি আমরা যতটুকু জানতে পারছি যে সেটি বাড়ছে না। করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকাই রাখা হচ্ছে। হ্যাঁ, তবে এক্ষেত্রে মানে করের যেই হার সেটিও মোটামুটি অপরিবর্তিত রাখা হচ্ছে, বিশেষ করে 38 লাখ টাকা পর্যন্ত আয়কে 25%। তবে এখানে নতুন একটি স্ল্যাব তৈরি করা হচ্ছে যে এর উপরের যারা আয় হবে বাৎসরিক 38 লাখে, তাদেরকে 30% হারে কর দিতে হবে আর কি। আর আগামী অর্থ বছরে আরেকটি বড় সিদ্ধান্ত আসছে, বেশ কয়েক অর্থ বছরে আসলে বন্ধ থাকার পরে এই সুযোগটি আবারও সরকার দিচ্ছে যে কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার একটা সুযোগ দেয়া হতে পারে আগামী অর্থ বছরে। সেক্ষেত্রে প্লট, ফ্ল্যাট এবং নগদ টাকার ক্ষেত্রেও 15% কর দিয়ে আসলে বিনা প্রশ্নে এই কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হতে পারে আগামী অর্থ বছরে। সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে কমেনি বন্যা দুর্গতদের দুর্ভোগ। এখনও পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। তবে উজানের ঢল কমে আসায় বিপদসীমার নিচে নামতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত না হওয়ায় উন্নতি হয়েছে মহানগরী এলাকার বন্যা পরিস্থিতি। বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন ফিরতে শুরু করেছে। এদিকে সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় সড়ক থেকে পানি নেমে যাচ্ছে। স্বাভাবিক হয়েছে সুনামগঞ্জের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ। কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিমের গরু। ধবধবে সাদা হওয়ায় পুরান ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চাহিদা রয়েছে এই গরুর। তবে গরু মোটাতাজাকরণে অসুস্থ প্রতিযোগিতা সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন আহমেদ সুমনের পাঠানো রিপোর্ট। মুন্সিগঞ্জের এসব ধবল গরু হলো মীর কাদিমের গরু। প্রাচীনকাল থেকে শুধুমাত্র মুন্সিগঞ্জে এসব গরু লালন পালন হয়ে আসছে। দেখতে সুন্দর হওয়ায় এর চাহিদাও বেশি। বিশেষ করে রাজধানীর পুরান ঢাকা, চট্টগ্রামে এর কদর সবচেয়ে বেশি। অনেক খামারি বংশ পরম্পরায় এসব গরু লালন পালন করে আসছেন। তাদের দাবি, দেশীয় খাবার খাইয়ে গরু মোটাতাজাকরণ করা হয়। গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইনজেকশন দিয়ে গরু মোটাতাজাকরণের অসাধু প্রতিযোগিতা সহ নানা প্রতিকূলতায় এখন হারিয়ে যেতে বসেছে এর ঐতিহ্য। ঈদের 1 মাস আগেই খামার থেকে অর্ধেক গরু বিক্রি করা হয়। সাদা ডবল গরু পূর্বপুরুষ থেকে আমরা লালন পালন করে আসতেছি। এই গরুগুলা দেখতে যত সুন্দর, খাদ্য খাওয়া খুব ভালো দিতে হয়। আমরা পুরান ঢাকার বংশাল থেকে গরু এখন এই দেখতেছি, কাজিনরা সবাই আসছি, সবাই হয়তো 2-1টা করে নিব। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ফ্যামিলির, আমরা ছোট থেকেই দেখে আসছি সাদা গরু আমরা এইভাবে দেই। ধবল গরুর ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্তমানে আমরা তাদেরকে কৃমিনাশক, ভ্যাকসিনেশন এবং চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি এবং বিভিন্ন সময় তাদেরকে খামার স্থাপনের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। পুরান ঢাকার হাটে কোরবানির ঈদের প্রধান আকর্ষণ মুন্সিগঞ্জের মীর কাদিমের সাদা ধবল গরু। রহমতগঞ্জের গনিমিয়ার হাটের প্রচলন শুরু হয়েছিল অনেক বছর আগে। পশুর হাটে ধবল গরুর দাম ওঠে 1.5 লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 7 থেকে 8 লাখ টাকা পর্যন্ত। এনটিভি নিউজ ডেস্ক। সংসদে উপস্থাপনের জন্য 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সহ মন্ত্রী পরিষদের অন্য সদস্যরা অংশ নেন। বৈঠকে বাজেটের অগ্রাধিকারগুলো অবহিত করেন অর্থমন্ত্রী। এবারই প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী।
দর্শক, বেলা ৩টায় বাজেট উপস্থাপন করার কথা রয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর। এই বিষয়ে আরও জানতে আমরা যাচ্ছি সংসদ ভবনে। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মাহমুদ। ফাহাদ, বাজেট নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। বেলা 12টার দিকে এই সংসদ ভবনের মন্ত্রিসভার বিশেষ কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে। কিছুক্ষণ আগে বৈঠকটি শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সংসদে এসেছেন এবং সংসদে এসে মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট প্রস্তাবে সই করেছেন। এরপর বিকাল 3টা জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী, এমনটাই আমরা জেনেছি। এটি হবে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি হ্রাস এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপরে চাপ নিয়ন্ত্রণের লক্ষ্য থাকবে এবারের মূল বাজেট, আমরা যেটুকু জানতে পেরেছি। এবং অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে 7,97,000 কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা এবং বাকি 2,56,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। এছাড়া 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। তো কিছুক্ষণ আগে মন্ত্রিসভার বৈঠকটি শেষ হয়েছে এবং রাষ্ট্রপতি প্রস্তাবিত বাজেটে সই করেছেন এবং বেলা 3টা ঠিক 1 ঘন্টা পরে এই সংসদ ভবনের বাজেট অধিবেশন শুরু হবে। নাহিদ, বাজেট বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে এবারে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। শাওন, কর ব্যবস্থায় কি পরিবর্তন আসছে এবারের বাজেটে? আসলে বাজেটের একটি প্রধান আগ্রহের জায়গা থেকে সাধারণ মানুষের, বিশেষ করে কম আয়ের মানুষ যারা করের আওতায় এসেছেন, বিশেষ করে ইটিআইএন যাদের আছে, তো তাদের একটি জায়গা থাকে আগ্রহের যে করমুক্ত আয়ের সীমা সেটি বাড়ছে কিনা। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ব্যাপারে তাদের জন্য খুব একটা সুখবর নেই, কারণ করমুক্ত আয়ের সীমা আগের মতোই 3.5 লাখ টাকাই থাকছে। তবে করের যেই হার সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এর আগে 38 লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ইনকামের উপরে 25% কর দিতে হতো, সেই জায়গাটিতে 38 লাখের উপরের যে আয় সেই জায়গাটিতে নতুন একটি স্তর করা হচ্ছে। সেটি 30% মতো কর দিতে হবে 38 লাখের উপরে যারা বাৎসরিক ইনকাম করবেন। এর বাইরে আমরা আগেও যেমন জানিয়েছিলাম যে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, সেক্ষেত্রে ফ্ল্যাট, প্লট এবং নগদ অর্থের ক্ষেত্রে 15% কর দিয়ে বিনা প্রশ্নে যে কেউ আসলে অপরিদর্শিত অর্থ বৈধ করতে পারবেন। আর এর বাইরে এই প্রচণ্ড গরমের মধ্যে আসলে যারা ফ্রি এসি কিনতে চেয়েছিলেন বা পরিকল্পনা করছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ হতে পারে যে ফ্রিজের দাম কিছুটা বাড়তে পারে, কারণ ফ্রিজ এবং এসির দাম কিছুটা বাড়তে পারে, কারণ এই জায়গাটিতে বিশেষ করে কম্প্রেসার সেটি অনেকটাই আমদানি নির্ভর আমাদের দেশে। তো সেই জায়গাটিতে আমদানির উপরে নতুন করে আসলে শুল্ক বসতে পারে এবারের বাজেটে। আর যারা মোবাইলে বেশি কথা বলেন বা ইন্টারনেট নির্ভরতা যাদের বেশি, তো তাদের জন্য কিছুটা দুঃসংবাদ হতে পারে, কারণ এক্ষেত্রে নতুন করে ভ্যাট আরোপের একটা খবর আমরা পাচ্ছি, যে কারণে আসলে মোবাইলে কথা বলা এবং ইন্টারনেটের ব্যবহারের খরচ আসলে মানুষের বেড়ে যাবে। আর যারা ধূমপায়ী তাদের জন্য একটি দুঃসংবাদ যে এবার এই জায়গাটিতে আসলে শুল্ক বাড়ানো হচ্ছে এবং যেই মূল্যস্তর সেই জায়গাটিতেও কিছুটা পরিবর্তন আসছে, যে কারণে আসলে সিগারেট এবং জর্দা, গুল সহ আসলে এই তামাক পণ্যগুলোর দাম বেড়ে যেতে পারে। এর বাইরে পানির ফিল্টার, এলইডি এনার্জি সেভিং বাল্ব, জেনারেটর, বিদ্যুতের তার, আমরা দেখছি আমদানি করা জুস, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, এই জিনিসগুলোরও দাম বাড়ছে বলেই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে কমার তালিকাটা একটু কম, গুঁড়া দুধ, চকলেট, ল্যাপটপ, কার্পেট, রড, বার এবং অ্যাঙ্গেল, কিডনি ডায়ালিসিসের খরচ কিছুটা কমতে পারে, কারণ এখানে ফিল্টার আমদানিতে শুল্ক কিছুটা কমানো হচ্ছে। শাওন, আরেকটি প্রশ্ন আছে, আমাদেরকে জানাবেন যে বাজেটে অগ্রাধিকার পাচ্ছে কোন কোন বিষয়, এই সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কি?
আসলে বাজেটে এবারের অগ্রাধিকার আসলে আমরা যেটি দেখছি যে সরকার কিছুটা সংযত হচ্ছে বিভিন্ন যে ব্যয়ের ক্ষেত্রে এবং বিভিন্ন লক্ষ্যমাত্রার ক্ষেত্রে আমরা সেটি দেখছি। তো সেই জায়গাটিতে আসলে প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে এখন অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জের কথা আমরা যেমনটি দেখছি, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে চাচ্ছে। সেক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্রা সেই জায়গাটাতেও আমরা দেখছি যে সরকার কিন্তু কিছুটা সংযত। আমরা জানি যে গত অর্থ বছরে 7.5% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, যদিও সংশোধিত লক্ষ্যমাত্রা সেটি কমিয়ে অর্থনৈতিক বাস্তবতায় 6.5% করা হয়েছিল। সে জায়গাটিতে আগামী অর্থ বছরে 6.75% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। আর উন্নয়ন বাজেটের ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি এই জায়গাগুলোতে আসলে সরকার অগ্রাধিকার দিতে চাচ্ছে। মানে এর বাইরে ভর্তুকির ক্ষেত্রেও আসলে এই বিদ্যুৎ, জ্বালানি, কৃষি এই জায়গাগুলোতেই আসলে আগামী অর্থ বছরে বেশি গুরুত্ব দেখছি আমরা, এবং ভর্তুকির পরিমাণটাও সেক্ষেত্রে কিছুটা বাড়ছে। যদিও IMF-এর ঋণের শর্তের চাপ ছিল ভর্তুকি কমানো, কিন্তু অর্থনৈতিক বাস্তবতায় আসলে এই জায়গাগুলোতে এই ভর্তুকির চাপটা সরকারের নিতে হচ্ছে। তো নাহিদ, এই ছিল মোটামুটি বাজেটের সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি সেই তথ্য। বাজেটের খবর জানতে এবারে আমরা যাচ্ছি রাজশাহীতে। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, বাজেট নিয়ে জনগণের প্রতিক্রিয়া কেমন দেখছেন, কি বলছেন তারা? ফারজানা, আর কিছুক্ষণ পর জাতীয় সংসদে যে বাজেট, জাতীয় যে বাজেট, সেই বাজেট যে ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী। তো এই বিষয়ে আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে মূল্যস্ফীতির যে এই যুগ, মূল্যস্ফীতির যে প্রভাব, সেই প্রভাব যেন তাদের বাজেটে যেন এমনভাবে এই বাজেট করা হয় যে মূল্যস্ফীতির যে প্রভাব, সেই প্রভাব থেকে সাধারণ মানুষ যেন মুক্তি পায়। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে এখন যে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য, সেই সব পণ্যের যে ঊর্ধ্বগতি, সেই পণ্য কিনতে তাদের যে তাদের মাসিক যে আয়, সেই মাসিক আয় একটু বড় অংশ কিন্তু তাদের চলে যায় এই কেনাকাটা করতে। এই কারণেই সাধারণ মানুষের কী প্রতিক্রিয়া আমরা দুই একজনের সঙ্গে কথা বলে আপনাকে সেটা জানাতে চাই। আমি এখন এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়। এখানে আমরা বেশ কয়েকজন লোককে দেখতে পাচ্ছি। আপনাকে কাছে আমি যদি জানতে চাই যে আজকে জানেন যে জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করতে যাচ্ছে, তো এই বাজেটকে নিয়ে আপনাদের প্রত্যাশাটা কি? আসলে আমাদের প্রত্যাশা যে আজকের যে বাজেট, সেই বাজেট প্রায় বছরেই বাজেট হয়, কিন্তু আমরা নাগরিকরা এই বাজেটে কোনো উপকার আমরা পাই না। যেমন যেই জিনিসগুলির দাম আপনার বেশি হয়, রাতারাতি কিভাবে তারা জানে যে এই রাত থেকে তারা আরও এই দাম বাড়ায় দেয়, আর যেগুলি কমে সেগুলি আর কোনো কমে না। এই হিসাবে নাগরিকদের কোনো উপকার হয় বলে আমার জানা নেই। হ্যাঁ, আমি এই বাজেট প্রত্যাখ্যান করছি। এই হিসাবে আমি মনে করি যে সুন্দর সুষ্ঠু বাজেট করে জনগণের জন্য উপকার হয় সেই বাজেটই সরকার গঠন করবে। আচ্ছা, বাজেট তো এখনো ঘোষণাই হয়নি, তাতে প্রত্যাখ্যানের প্রশ্ন ওঠে না। তবে আপনি যেটা বলেছেন যে যেসব জিনিসপত্রের দাম ঘোষণা বেড়ে যায় বাজেটের পরপর, আমরা এটা প্রতি বছর লক্ষ্য করছি। সাধারণ মানুষেরও ফারজানা বলেছে যে যেসব জিনিসের পণ্যের মূল্য সরকার বাজেটে প্রস্তাব আসে, সেই প্রস্তাব বাজেট বাস্তবায়ন করার আগেই সেসব জিনিসের দামপত্র বেড়ে যায়। এ ব্যাপারে আমরা আর একটু জানতে চাই যে আপনারা জানেন যে এবারে যে সরকারের বৈদেশিক ঋণের সুদ মওকুফের সুদ পরিশোধের একটা বিষয় আছে, তো এর প্রভাব আপনার জাতীয় বাজেটে কোনো পড়বে কিনা এবং আপনাদের প্রত্যাশা কি? জি, আমরা দেখেন, আমরা প্রতিবারই বাজেট হচ্ছে, আমরা দেখছি যে বাজেটের পরে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। তো আমরা বিশ্বাস করি, সরকারের কাছে আশা করি যেন এমন এক বাজেট দেবে যেন জনসাধারণের দ্রব্যমূল্য এবং পণ্য সামগ্রী যেন তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে বৈদেশিক ঋণের যে সুদসহ কিস্তি আগামী মাস থেকে দেওয়া শুরু হতে পারে। এই কিস্তির উপরে এই কিস্তি দিতে যেন সরকার বিদ্যুৎ, তেল, অন্যান্য যেগুলো ট্যাক্স, ভ্যাট এগুলো বৃদ্ধি করে জনগণকে যেন দুর্বিষহ না করে তুলে, এবং পণ্যদ্রব্য যাতে আপনার ভোটের বাজেটের পরে আমাদের নিয়ন্ত্রণে থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই আমরা আশাবাদ ব্যক্ত করছি সরকারের কাছে। ফারজানা, আপনি শুনলেন যে সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে বাজেট ঘোষণার পরপর যে সব জিনিসপত্র, যেসব পণ্যের দাম বাড়ার যে প্রস্তাব থাকে, সেই প্রস্তাব যে বাস্তবায়ন, বাজেট বাস্তবায়ন করার আগে যেন সব প্রস্তাব মূল্যের দাম বৃদ্ধি না পায়, এবং যেসব জিনিসপত্রের দাম কমানোর যেসব প্রস্তাব আসে, সেসব জিনিসের তার সুফল যেন সাধারণ মানুষ পায়। ফারজানা।
নিম্ন আদালতে লোহার খাঁচা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে মামলা কার্যক্রম চলাকালে আসামিদের রাখার জন্য দেশের কোন কোন আদালত কক্ষে লোহার খাঁচা বসানো হয়েছে তার তালিকা চেয়েছিল একই আদালত। এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত কক্ষ থেকে ধাতব খাঁচা অপসারণ এবং সারা দেশের আদালত কক্ষে কাঠের বেষ্টনী পুনঃস্থাপনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের 10 আইনজীবী রিটটি করেছিলেন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করে সরকার প্রমাণ করেছে তারাই বেনজিরকে দুর্নীতিগ্রস্ত হিসেবে তৈরি করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে তাঁতি দল আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছেন? কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। গাজীপুরে ডেনমার্কের দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরলা ফুডসের অত্যাধুনিক এবং টেকসই ইউএইচটি ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। সকালে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের সাথে প্রায় 15 মিলিয়ন ইউরোর যৌথ বিনিয়োগের মাধ্যমে ফ্যাক্টরিটি বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে দুগ্ধ উৎপাদনের জন্য একটি নতুন মানদণ্ড হতে চলেছে। ইউএইচটি হলো 135 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 সেকেন্ড উত্তপ্ত করে সম্পূর্ণ জীবাণুমুক্ত করার পর প্যাকেটজাত করা হয়। বিশ্বে এই পদ্ধতিতে দুধের চাহিদা বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে আরেকটি বড় বাজেট ঘোষণা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের সরকার। আজ সংসদে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাবনা পাঠ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি স্বাধীন দেশের 53তম বাজেট। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে ঘাটতি কম ধরা হয়েছে 5,785 কোটি টাকা। সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,600 কোটি টাকা, অর্থাৎ আগামী অর্থ বছর 4,400 কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর ধরা হয়েছে 15,000 কোটি টাকা, আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হলো 46,000 কোটি টাকা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে কর ছাড় সুবিধা থাকছে এই বাজেটে। সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার ছিল 6.7%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। সংসদ ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, বাজেট উপস্থাপন তো চলছে, কি তথ্য আছে আপনার কাছে? নাজনীন, বাজেট উপস্থাপন এরই মধ্যে শেষ করেছেন অর্থমন্ত্রী এবং আপনি জানেন প্রায় 2.5 লক্ষ কোটি টাকা ঘাটতি রেখে 7,97,000
হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন তিনি, এবং এই বাজেট পেশ করার পর কিন্তু সংসদ ভবন থেকে বাজেট অধিবেশনের শেষে বের হয়ে এসছেন সংসদ সদস্যরা, এবং আমরা এখানে এখনও দেখতে পাচ্ছি যে এমপি মন্ত্রীরা বের হচ্ছেন, এবং তারা বের হওয়ার পর আমরা তাদের কাছে বেশ কিছু প্রতিক্রিয়াও জানতে চেয়েছি। তো এই বাজেটে আপনি জানেন যে কিছু পণ্যের দামও বেড়েছে, বাড়ার প্রস্তাব রাখা হয়েছে, কিছু ইলেকট্রনিক পণ্য এবং তামাকজাত পণ্যর দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, এবং দাম কমছে দু একটি পণ্য, তার মধ্যে শিশুদের খাবার, দুধের দাম, গুঁড়ো দুধের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট পেশের পরেই কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বের হয়েছেন, এবং তার কাছে আমরা জানতে চেয়েছি বাজেট আসলে কেমন হলো। তিনি বললেন যে গণবান্ধব বাজেট হয়েছে এবং নির্বাচনী ইশতেহার যেরকমটি ছিল সেটি পূরণের জন্যই বাজেট পেশ করা হয়েছে, এবং এটি সফল বাজেট হয়েছে তিনি বলছেন। আমরা প্রশ্ন করেছিলাম যে কোনো প্রেসক্রিপশনে এই বাজেট করা হয়েছে কিনা, তিনি বলেছেন যে কারো প্রেসক্রিপশনে এই বাজেট হয়নি। আমরা রাশেদ খান মেননের কাছে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম, তিনি কিন্তু বলেছেন এই বাজেটটি গণমুখী বাজেট হয়নি, কারণ এই বাজেটে যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে হলে জনগণের উপরে একটি বাড়তি চাপ পড়বে। তিনি বলছেন যে এনবিআরকে যে লক্ষ্য দেওয়া হয়েছে সেটি পূরণ করতে হলে জনগণের উপর একটি চাপ পড়বে, অর্থাৎ তিনি বলছেন যে জনগণের উপরে চাপিয়ে দেওয়া একটি বাজেট হয়েছে। তো সব মিলিয়ে বাজেট পেশ শেষ হয়েছে, এখন এমপি মন্ত্রীরা সংসদ ভবন থেকে বের হচ্ছেন এবং আমরা তাদের প্রতিক্রিয়া নিচ্ছি। সরকার দলীয় যে সংসদ সদস্যরা আছেন তারা বলছেন যে গণমুখী বাজেট হয়েছে এবং জনগণের কল্যাণের জন্যই এই বাজেট পেশ করা হয়েছে। নাজনীন। বাজেট বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রোকন, বাজেট প্রস্তাবে পণ্যের দাম বাড়া ও কমা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাজনীন, আসলে বছর বছর যে বাজেট পেশ করা হয় সেখানে আসলে আমরা দেখি যে রাজস্ব আদায় অথবা দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বিভিন্ন ধরনের পণ্যের ওপর দাম বাড়া কমা এসবের ঘোষণা দেন। সেটা আসে মূলত শুল্ক, বিভিন্ন রকমের যে শুল্ক আছে সেগুলো বাড়া কমার উপরে, আবার মূল্য সংযোজন কর আছে সেগুলোর উপরে। কিন্তু এই গরমে আসলে মানুষজনের অস্বস্তি আরেকটু বাড়তে পারে, কারণ অর্থমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তাতে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, জেনারেটর, এমনকি পানি পরিশোধনের যে যন্ত্র, আমদানি করা পানি পরিশোধন যন্ত্র যেটি, সেটির ওপরও অর্থমন্ত্রী শুল্ক বসানোর প্রস্তাব করেছেন। অর্থাৎ এই সব পণ্যের দামই আসলে বাজেট যখন পাস হবে তারপরে ধীরে ধীরে বাড়তে থাকবে। এটি আসলে মানুষজনের এই গরমে অস্বস্তি আরও একটু বাড়িয়ে দিতে পারে। এছাড়া আরও বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে, একই রকমভাবে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর এসব বাড়ানোয়। আর আরেকটি বিষয় বলে রাখি, সাধারণ মানুষজনকে স্বস্তি দিতে এবার অন্তত 30টি পণ্য, এর মাঝে চাল, ডাল, আটা, ময়দা, মসুর, ভোজ্য তেল, এগুলো সব কিছুই আছে, এগুলোর যে শুল্ক আছে, উৎসে কর, সেটি 1% কমানোর প্রস্তাব করা হয়েছে। তো এটি আসলে শুনতে 1% মনে হয়, কিন্তু 1% হলেই আসলে অনেক কিছুই কমে যায়। তো এক্ষেত্রে এইসব পণ্যের দাম কিছুটা হলেও কমতে পারে। আসলে বাজার ব্যবস্থাপনার ওপর অনেক কিছু নির্ভর করে। তারপরেও সরকারের পক্ষ থেকে যে এক ধরনের চেষ্টা আছে সাধারণ মানুষকে এই নিত্য প্রয়োজনীয় পণ্য আরেকটু সুলভে দেবার, সেটি অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, মানে বরাবরই দেখা যায় যে পণ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো বা দাম বাড়ার তালিকা সেটি আসলে বড় হয়, এবারও আসলে তাই। আর দাম কমার যে তালিকা সেটি আসলে একটু কম হয়। তো দাম বাড়ার যে তালিকা আছে আমাদের কাছে অর্থমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমরা যেটি পেয়েছি, সেখানে দেখছি আমরা যে তরল দুধ এবং জুস এক ধরনের বিশেষ প্যাকেটে এটি ভরে বিক্রি করা হয়। তো সেই প্যাকেট আসলে যে পণ্য বা যেটি দিয়ে তৈরি হয়, যে সামগ্রী দিয়ে তৈরি হয়, সেটি শুল্ক বাড়ানো হয়েছে। অর্থাৎ এই প্যাকেটটাতে দুধ এবং জুসের দাম বাড়বে। এছাড়া 250 সিসির বেশি যে মোটরসাইকেল আছে সেটির যন্ত্রাংশ আমদানির উপরেও শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটি 10% করা হচ্ছে, 10% বাড়ানো হচ্ছে, ফলে এর দাম বাড়বে। এছাড়া আমরা এখন দীর্ঘদিন ধরেই এই রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এলইডি এবং এনার্জি সেভিং লাইট বা বাতি ব্যবহারের চেষ্টা করা হয় এবং সেটিতে উৎসাহিত করে সরকার। কিন্তু এবার আসলে এই পণ্য আমদানিতে 0 থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ এর দাম বাড়বে। একই সাথে ইলেকট্রিক মিটার যেটি, সেটির দাম বাড়বে। আবার এবারই প্রথমবারের মতো
সংসদ সদস্যরা যে গাড়ি আমদানি করেন তাতে কিন্তু আসলে শুল্ক ছাড় দেওয়া হয়। তো এবার সেই শুল্ক কিছুটা হলেও দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে গাড়ি আমদানি করতে হলে 25% শুল্ক দিতে হবে, একই সাথে মূল্য সংযোজন করও দিতে হবে 15%। এটি হচ্ছে প্রথমবারের মতো। এছাড়া কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কার্বনেট বেভারেজ যেটি আছে সেগুলোর দামও আসলে বাড়বে। আরেকটি কথা বলে শেষ করি, সেটি হচ্ছে মোবাইলের ব্যবহার তো এখন অত্যাধিক, দেশে প্রায় 15 কোটির বেশি মোবাইল আছে, কিন্তু এই মোবাইলের খরচ কিন্তু বাড়ছে। সাধারণত দেখা যায় যে একজন মানুষ যদি 100 টাকা রিচার্জ করেন তাহলে তিনি 73 টাকার কথা বলতে পারেন, বাকি যে টাকা এটি আসলে কর টর নানান কিছুতে কেটে নেওয়া হয়। কিন্তু এখন এক্ষেত্রে আরও 5% সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি যদি 100 টাকার মোবাইল রিচার্জ করেন তিনি ব্যবহার করতে পারবেন 69 টাকা 35 পয়সা। একই সাথে সিম কার্ডের উপর করও অর্থমন্ত্রী বাড়িয়েছেন। আর সর্বশেষে একটি জিনিস বলে রাখি, একটি সুবিধা অর্থমন্ত্রী দিয়েছেন কিডনি রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ ডায়ালাইসিসের ক্ষেত্রে যে একটি বিষয় আছে আপনার, আমি যদি দেখি তাহলে ডায়ালিসিসের 2টি মূল উপাদান আছে, সেগুলো আমদানির উপরে অর্থমন্ত্রী শুল্ক প্রত্যাহার করেছেন, 10 থেকে কমিয়ে 1% নিয়ে এসেছেন, অর্থাৎ কিডনি রোগীদের ডায়ালিসিসের ক্ষেত্রে খরচ কিছুটা কমতে পারে। নাজনীন, বাজেট নিয়ে এখন জানতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বাজেট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন? নাসরিন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় হয়ে উঠুক এমনটি প্রত্যাশা করছে চট্টগ্রামের মানুষ। তারা বলছেন প্রতিদিন যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, এর পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, পানি সহ যেই মৌলিক অধিকারগুলোর যেই পণ্যর দাম সীমা ছাড়িয়ে যাচ্ছে, এই বাজেটের মাধ্যমে যেন তারা সহনীয় হয়ে উঠুক সেটি আসলে প্রত্যাশা করছে। আপনি জানেন চট্টগ্রাম বন্দর হয়ে প্রায় 92% পণ্য আমদানি এবং রপ্তানি হয় এবং এর মাধ্যমে অধিকাংশ আমদানি পণ্য। আর যারা আমদানির সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে এখন 110 থেকে 20% এলসি মার্জিন বা ব্যাংকে দিয়েই তাদেরকে এলসি খুলতে হয় এবং সেটি করতে গিয়ে আসলে আমদানির পণ্য যে গতি স্লথ হয়ে গেছে সেটি ব্যাংকের মাধ্যমে যে আনতে গিয়ে এবং আমদানি করার পরে সেটি বাজারে আবার ডলার সংকটের কারণে তাদের যে উচ্চ মূল্য এবং সে কারণে সেই মূল্যস্ফীতি সেই বেড়ে যাচ্ছে। এছাড়া নানা জটিলতা এবং আমদানি ব্যয়ের যেন হ্রাস টেনে ধরা যায় সেটিরও প্রত্যাশা করছে আমদানিকারক সহ সাধারণ মানুষ। তারা বলছেন প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে যেভাবে দাম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে সেভাবে আবার কমে আসছে না, এতে সাধারণ মানুষ আসলে খুব কষ্টে আছেন। এই জন্য এই নতুন বাজেটে যেন নতুন একটি আশার সঞ্চার হয় সেটি চাচ্ছেন সাধারণ মানুষ। নাসরিন, এই ছিল এখানকার সর্বশেষ। এদিকে সামাজিক সুরক্ষা খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর দাবিতে মানববন্ধন হয়েছে সাভারে। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কারিতাস উদ্যম প্রকল্প। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বলা হয়, খাদ্যের মূল্যস্ফীতি এখন 10% বেশি। শুধু খাদ্য কিনতে গিয়েই বেশিরভাগ মানুষ তাদের আয়ের বড় অংশ খরচ করতে বাধ্য হচ্ছেন। নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে মূল্য কমিশন গঠনের পাশাপাশি সামাজিক কর্মসূচি খাতে নতুন দরিদ্রদের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনি বোঝাই 14টি ট্রাক জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায় ট্রাকগুলো কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। গোপন খবরে ভোরে সদর উপজেলার উমাইরগাঁও এলাকার ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলোকে ধাওয়া করে পুলিশ। এ সময় 14টি ট্রাক, প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরা কারবারিরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দিয়ে আগামী অর্থবছরের জন্য কিছুটা সংযত একটি বাজেট প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.75%। সংসদে 2024-25 অর্থবছরের জন্য মোট 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করা হয়, যেখানে ঘাটতি থাকছে 2.5 লাখ কোটি টাকার বেশি। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থনীতিতে বিদ্যমান নানা অস্বস্তির মধ্যে
আগামী অর্থবছরের জন্য যে আয় ব্যয়ের হিসেব কষেছেন অর্থমন্ত্রী তাতে গুরুত্ব পেয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিশেষ করে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন তিনি। সেক্ষেত্রে আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% আটকে রাখার পরিকল্পনা করেছে সরকার। বাজেটের মোট ব্যয় 7,97,000 কোটি টাকার 60% আসবে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে, আর অভ্যন্তরীণ ঋণের মাধ্যমেও 20% যোগান দিতে চায় সরকার। বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসন খাতে, যা মোট ব্যয়ের 22%। এরপরেই আছে শিক্ষা ও প্রযুক্তি, সুদ পরিশোধ এবং পরিবহন ও যোগাযোগ খাত। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতিকৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। আগামী অর্থবছরের ব্যয় সংস্থানে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা, আর ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.7%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,60,900 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 95,100 কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি। উন্নয়নকে অব্যাহত রাখতে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী অর্থবছরে কৃষি ও শিল্প খাতে অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির প্রত্যাশায় জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.75%। গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আশা করছি আমাদের গৃহীত এ সকল নীতিকৌশলের ফলে আগামী অর্থবছরে 6.7% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। অর্থনীতির চাকা সচল রাখতে আগামী অর্থবছরেও সামাজিক নিরাপত্তা, কৃষি এবং বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে প্রয়োজনীয় ভর্তুকি অব্যাহত রাখার পরিকল্পনা করেছে সরকার। যেভাবেই হোক সামনের দিনে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে চায় সরকার। সে লক্ষ্যেই কিছুটা সতর্ক বাজেট দিল আগামী অর্থবছরের জন্য। তবে অর্থনীতিতে বিদ্যমান সংকটগুলো উতরে সে লক্ষ্য পূরণ বড় চ্যালেঞ্জ হয়েই থাকবে সরকারের সামনে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, বাজেটের বিস্তারিত জানাতে এ পর্যায়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন হাসানুল শাওন ও রোকনউদ্দিন। শাওন, আপনাদের কাছ থেকে কর ব্যবস্থায় পরিবর্তন সহ বাজেটের বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ মিতা। আসলে এতক্ষণ আমরা বাজেটের আর্থিক যে কাঠামোর সে আসলে বড় বড় অঙ্কের কথাগুলোই শুনছিলাম। তো এবার একটু আমরা সাধারণ মানুষের আগ্রহ যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলোতে যেতে চাই। বিশেষ করে শুল্ক এবং করের বিভিন্ন স্তরে কি পরিবর্তন আনা হলো, কোন জিনিসের দাম আগামী অর্থবছরে বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা যেটি দেখছি যে রাজস্ব আয়ের একটি উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে আসছে অর্থবছরে শুল্ক নানা ধরনের কর আবারও বাড়ানো হচ্ছে। তো এর ফলে বিশেষ করে এখন গরমে যারা বিশেষ করে এসি যারা কিনতে চাচ্ছিলেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ আছে যে এই ইয়াতে শুল্ক বাড়ার কারণে হয়তো সামনের অর্থবছরে এসির দাম কিছু বাড়তে পারে। তো এই বিষয়গুলোতে আমরা আরও রোকনউদ্দিন আপনার কাছ থেকে আসলে আরও একটু জানতে চাই যে মোটা দাগে আসলে শুল্ক এবং কর স্তরে কি পরিবর্তন আসছে। আসলে ওই যে গরমে মানুষের অস্বস্তি আরও বাড়তে পারে। আপনি এয়ার কন্ডিশনারের কথা বললেন, একই সাথে কিন্তু লোডশেডিং থেকে রেহাই পেতে মানুষজন এখন শিল্প কারখানা এবং বাসাবাড়িতেও জেনারেটর ব্যবহার করে। সেই জেনারেটরের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রেও কিন্তু শুল্ক আরও বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আবার একই সাথে পানি পরিশোধনের যে যন্ত্র সেটিও আমদানি করা হলে সেটির দামও বাড়বে। অর্থাৎ গরমে আসলে অতটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা এবারের বাজেটে মানুষের জন্য কম। আবার এখন তো প্রচুর মোবাইল ব্যবহার হয়। তো এই মোবাইল ফোনে যে আমরা কথা বলি সেটি আসলে 100 টাকা যখন মানুষ কেনেন তিনি আসলে ব্যবহার করতে পারেন 73 টাকা। সেটি এই প্রস্তাবিত বাজেট পাশ হলে সেটি কমে দাঁড়াবে 69 টাকার মতো আর কি। অর্থাৎ মোবাইলে ব্যবহারযোগ্য টাকাও কমে যাচ্ছে। আবার একটি বিষয়ে আসলে সরকার স্বস্তি দিতে চেয়েছেন সেটি বোঝা যায়, সেটি হচ্ছে এই যে চাল, ডাল, চিনি, তেল এসব যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে এগুলোতে উৎসে কর কমানোয় আসলে এগুলোর দাম কিছুটা কমতে পারে। এগুলোর উৎসে কর 1% কমানো হচ্ছে, কিন্তু 1% হলেও আসলে এর ফলে দাম কমবে। মনে হয় 30টির মতো পণ্য। তো এই বিষয়ে আমরা 30টি আরো হয়তো বেশিও হবে। আপনার রিপোর্টটি দেখব, দর্শক দেখে নিব রোকনউদ্দিনের রিপোর্টটি।
রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে ও দেশীয় শিল্প সুরক্ষায় আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপ কিংবা ছাড়ের প্রস্তাবনা দিয়েছেন অর্থমন্ত্রী। তার প্রস্তাবনা অনুযায়ী দাম বাড়বে অনেক পণ্যের, যার মধ্যে সাধারণ মানুষজনের নিত্য প্রয়োজনীয় পণ্যও আছে। তবে উচ্চ কর কমানোয় দাম কমতে পারে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনির মতো পণ্যের। শুরুতেই দেখে নেওয়া যাক দাম বাড়তে পারে কোন কোন পণ্যের। এয়ার কন্ডিশনার উৎপাদনে ব্যবহৃত স্টিল আমদানি শুল্ক 5% হতে 10% করায় গরমে স্বস্তি পেতে খরচ বাড়বে। লোডশেডিং মোকাবেলায় বাসাবাড়ি ও শিল্পে জেনারেটর ব্যবহার বাড়ায় সেখানেও নজর দিয়েছে এনবিআর। জেনারেটরের যন্ত্রাংশ আমদানিতে 1% শুল্ক আরোপ করায় দাম বাড়তে পারে। বিশুদ্ধ পানি খেতেও খরচ বাড়বে, কারণ পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক 10% হতে বৃদ্ধি করে 15% করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তরল দুধ ও জুসের প্যাকিং সামগ্রী আমদানি শুল্ক 10% নির্ধারণ করে মোট করভার 37% করার সুপারিশ করায় প্যাকেটজাত দুধ ও জুসের দাম বাড়তে পারে। ইনজেকশন দিতে ব্যবহৃত বিশেষ সূচের ওপর 5% আমদানি শুল্ক নির্ধারণ করায় দাম বাড়বে। 250 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশের আমদানি শুল্ক 10% ধার্য করায় দাম বাড়বে। এলইডি ও এনার্জি সেভিং বাতি উৎপাদনে প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক 0 থেকে 10% করার প্রস্তাব করায় দাম বাড়বে বেশ খানিকটা। আমদানি শুল্ক 15% হতে 25% করায় ইলেকট্রিক মিটারের দামও বাড়বে। প্রথমবারের মতো সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক 25% এবং মূল্য সংযোজন কর 15% করায় তাদেরও ব্যয় বাড়বে। সাথে সবার জন্যই বিলাসবহুল গাড়ি আমদানির খরচ আরও বাড়বে। ব্যক্তিগত গাড়িতে সিএনজি বা এলপিজিতে কনভার্সন বেড়ে যাওয়ায় এজন্য ব্যবহৃত সিলিন্ডার সহ সব যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 3% থেকে বাড়িয়ে 5% করার প্রস্তাব করা হয়েছে। ফলাফলে খরচ বাড়ছে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের ওপর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। ফলে বেশি দামে কিনতে হবে এসব পণ্য। বর্তমানে যে কেউ মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 73 টাকার কথা বলতে পারেন। প্রস্তাবিত বাজেটে 5% সম্পূরক শুল্ক বাড়ানোয় যে কেউ 69.35 টাকার কথা বলতে পারবেন। মোবাইলে সিম কার্ড বিক্রির ওপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা হতে পারে। ফলে বাড়তি দামে কিনতে হবে সিম কার্ড। এবারের বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। ফলে বাড়তে পারে চিকিৎসা ব্যয়। প্রতিবারের মতো আগামী বাজেটেও সিগারেট উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে। তাই সব ধরনের সিগারেটের দাম কিছুটা হলেও বাড়বে। এবার দেখে নেওয়া যাক দাম কমতে পারে কোন কোন পণ্যের। তবে দাম বাড়ার তালিকার মতো বড় নয় কমার তালিকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অন্তত 30টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হচ্ছে। ফলে পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, চাল, গম, আলু, ভোজ্য তেল, চিনি, মশলা ও ফলের দাম কিছুটা হলেও কমতে পারে। ডায়ালাইসিসে ব্যবহৃত ফিল্টার এবং সার্কিট আমদানিতে শুল্ক 10% হতে কমিয়ে 1% করায় কিডনি রোগীদের খরচ কমবে। প্যাকেটজাত গুঁড়া দুধের ওপর বিদ্যমান 20% সম্পূরক শুল্ক প্রত্যাহার করায় দাম কমবে। রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি পণ্য উৎপাদনে অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক 10% হতে 5% করার প্রস্তাব করায় কমবে গৃহ নির্মাণে এসব সামগ্রীর দাম। আমদানিতে শুল্ক বাড়লেও মূল্য সংযোজন কর কমানোয় দাম কমবে ল্যাপটপের। চকলেটের ক্ষেত্রে 45% হতে সম্পূরক শুল্ক কমিয়ে 20% করায় দাম কমবে। সুইচ, সকেট, হোল্ডারের মতো পণ্যের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোয় দাম কমতে পারে। উৎপাদনের প্রধান কাঁচামালের শুল্ক 5% কমিয়ে 10% করায় অর্থমন্ত্রীর প্রস্তাবনা অনুযায়ী দাম কমবে কার্পেটের। আর এখন থেকে বিদেশ হতে আসার সময় শুল্ক ছাড়া 3টির বদলে 2টি নতুন ফোন আনতে পারবেন যে কেউ। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। রকন কত শতাংশ কর দিয়ে এবার আসলে মানে বিনা প্রশ্নে 15% কর দিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কালো টাকা সাদা করতে পারবেন। তবে এর আগেও কিন্তু এই সুযোগ দেওয়া হয়েছিল, তখন কিন্তু এত সাড়া পড়েনি। এবার দেখা যাক আসলে কি হয়। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, মূল্যস্ফীতির এই সময় আসলে অনেকে ভেবেছিলেন যে কর মুক্ত যে আয় সেই সীমাটা হয়তো আরেকটু বাড়বে, কিন্তু সেটিও কিন্তু এবার বাড়েনি। আর আরেকটি বিষয়, এনবিআরকে রাজস্ব আদায়ে প্রতি বছরই অনেক টার্গেট দেওয়া হয়। এবছরও প্রায় আমি যদি দেখি 4,80,000 কোটি টাকা আদায়ের ভার পড়েছে এনবিআরের ওপর। এখন তারা কতদূর যেতে পারে সেটি আসলে দেখার। তো এই কর ব্যবস্থা নিয়ে আমরা মেজবা হাসানের রিপোর্টটি দেখব।
সরকারের আয়ের প্রধান উৎস নানা ধরনের কর। আগামী অর্থবছরে তাই ভ্যাট, আয়কর ও শুল্ক এ 3 অংশেই আয় বাড়াতে চায় সরকার। এর মধ্যে কর ও ভ্যাট থেকে আসবে 1,75,620,000 কোটি টাকা, অর্থাৎ মোট রাজস্বের 38.1%। এরপর আয়কর থেকে 36.6%। এছাড়া সম্পূরক শুল্ক থেকে 13.4 এবং আমদানি শুল্ক থেকে 10.3% প্রস্তাব করা হয়েছে বাজেটে। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে সিগারেট সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছে। মোবাইল ফোনের সিম রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ছে না, তা আগের মতোই 3.5 লাখ টাকাই রাখা হয়েছে। বিভিন্ন স্তরে কর হারেরও পরিবর্তন আসেনি, তবে বছরে আয় 38.5 লাখ টাকার বেশি হলে 30% কর দিতে হবে। এছাড়া কিছু ক্ষেত্রে শর্ত সাপেক্ষে সামান্য কমানো হয়েছে কর্পোরেট কর হার। ব্যবসা কার্যক্রম ক্যাশলেস হলে ব্যবসায়ীর আয় 3 বছরের জন্য করমুক্ত করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে বাড়ছে আবগারি শুল্কের পরিমাণ। 50 লাখ টাকার বেশি ব্যাংকে জমা রাখলে গুনতে হবে 5,000 টাকার বেশি আবগারি শুল্ক। 4 বছর পর আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, তাও আবার 15% হারে কর পরিশোধ করলেই পাওয়া যাবে এই বৈধতা। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকাভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। এছাড়া করের আওতা বাড়াতে কমিউনিটি সেন্টারে ভাড়া, আরও কিছু সেবার রিটার্ন জমার সনদ প্রদান বাধ্যতামূলক প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। প্রতি বছর এই উচ্চাভিলাষী রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, কর ব্যবস্থায় নানা রকম সংস্কারের উদ্যোগ থাকলেও বছর শেষে এগুলো অবাস্তবায়নই রয়ে যায়। তাই নতুন অর্থ বছরে আয় ব্যয়ের হিসাব মিলাতে অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতে পরিবেশ তৈরিই বড় চ্যালেঞ্জ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যের মতো সেবা খাতে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বাড়লেও তা জিডিপির তুলনায় আমরা দেখছি কম। এটি আসলে প্রতি বছরই বলা হয় যে হয়তো বরাদ্দ কিছুটা বাড়ে কিছুটা কমে, খুব বেশি কম বেশি হয় না। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করা হয়, তখন আসলে দেখা যায় যে আমরা এদিক থেকে জিডিপির যতটা দেবার কথা ততটা আসলে দিতে পারছি না, এটি বরাবরই বলা হয়। আর বিদ্যুৎ এবং জ্বালানি খাতেও কিন্তু এবার বরাদ্দ কমেছে, কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানির অভাবে অনেক শিল্প কারখানায় কিন্তু আসলে তারা ঠিকমতো যে উৎপাদন করতে পারছে না, এটা ব্যবসায়ীরা বলেছেন। আবার এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এবছর অর্থ মন্ত্রণালয়ের হিসেবেই 38,000 কোটি টাকা ভর্তুকিও দিতে হবে, তো সেটিও কিন্তু একটি বিষয়। এবার এই বিষয়ে রিপোর্টটি দেখব দর্শক, দেখব হাসান মাহমুদের রিপোর্টটি। চিরায়ত বাংলার সোনাভরা ফসলের মাঠ, নানা ঘাত অভিঘাত মোকাবেলায় কৃষিখাতই অর্থনীতির বড় হাতিয়ার। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় 11.5% বরাদ্দের প্রক্ষেপণ থাকলেও আগামী অর্থ বছরে এ খাতে উন্নয়ন বরাদ্দ মিলেছে মাত্র 7%। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে কৃষিতে প্রস্তাব করা হয়েছে 27,214 কোটি টাকা। সার, বীজ, সেচের কথা মাথায় রেখে কৃষি ভর্তুকি রাখা হয়েছে 17,261 কোটি টাকা। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। সর্বজনীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিত করা সরকারের মূলনীতি। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কোভিড অতিমারির সময় থেকে সরকারের এ খাতে বিশেষ বরাদ্দ দিচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে যুগোপযোগীকরণে প্রাধান্য দেওয়া হচ্ছে। আগামী অর্থ বছরে টাকার অঙ্কে স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 47,407 কোটি টাকা। শিক্ষা ও প্রযুক্তি খাতে 16.5% প্রক্ষেপণের বিপরীতে আগামী বাজেটে উন্নয়ন বরাদ্দ থাকছে 18%। বিজ্ঞানভিত্তিক প্রযুক্তি নির্ভর সৃজনশীলতা বিকাশে কর্মোপযোগী শিক্ষা, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরে টাকার অঙ্কে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে 94,691 কোটি টাকা, যার 38,819 কোটি টাকা প্রাথমিক শিক্ষায়, উচ্চ মাধ্যমিক শিক্ষায় 44,108 কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় 11,783 কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2023 শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
দেশের জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 30,317 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগ আগের চেয়ে 4,595 কোটি টাকা কম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আগের চেয়ে 93 কোটি টাকা বেশি বরাদ্দ পেয়েছে। বিদ্যুৎ বিভাগের বরাদ্দ 29,230 কোটি এবং জ্বালানি বিভাগ 1,087 কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 2030 সালের মধ্যে 40,000 মেগাওয়াটে এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিতে বরাদ্দ বাড়লেও তা মোট জিডিপির তুলনায় কম, আর বিদ্যুৎ ও জ্বালানি খাতে কমেছে বরাদ্দ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গণমুখী বাজেট বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংকট সমাধানে এই বাজেট বাস্তবসম্মত। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট। নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটটি উচ্চাভিলাষী না হলেও কিছু লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে। বিশেষ করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং মূল্যস্ফীতি 6.5% আটকে রাখা কঠিন হবে। এই বাজেটটা একদিক থেকে এটা অর্থনৈতিক যে সংকট চলছে সেটাকে নিরসনের জন্য একটু সহায়ক ভূমিকা রাখবে, কারণ বাজেটের আকারটা ছোট, বাজেটটা বেশি বড় আকারের নয়। এবং এই বাজেটটা আমি বলবো যে আওয়ামী লীগ সরকারের যে গত 14টা বাজেট হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট বাজেট এটাই। বাস্তবতার আলোকেই সরকার সেটা করেছে, তো এটা একটা ভালো দিক। তারপরেও অনেক সমস্যা আছে বাজেটে, রাজস্বের ঘাটতি থেকেই যাবে। বাজেটের টার্গেটগুলো একটু উচ্চবিলাসী, এটা হয়তো অর্জিত হবে না। মূল্যস্ফীতির টার্গেটটাও উচ্চভিলাষী, এটাও অর্জিত হবে কিনা সন্দেহ আছে। বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যেটা 2,65,000 কোটি টাকা, সেটা আবার দিয়ে আমরা ঘাটতি সমান সমানই প্রায় আর কি নিবে। কিন্তু আমি মনে করি এত বড় একটা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বরং আপনার স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য খাতে ব্যয় করা। ঘাটতি বাজেট পূরণ করার জন্য বৈদেশিক ঋণ নেবে, আবার ব্যাংকিং সেক্টর থেকে। ব্যাংকিং সেক্টরের প্রবলেম তো অলরেডি প্রবলেম আছে, লিকুইডিটি প্রবলেম আছে, সেখান থেকে 1,37,000 কোটি টাকার মতো নিয়ে নেবেন। সেটা কি করে হয়? সংকটমূলক মুদ্রানীতি করেছেন এদিকে, এটার ফলে যেটা হবে ব্যবসায়ীরা এসে পাবে, ঋণ পাবে না, বিশেষ ক্ষুদ্র মাত্রার ব্যবসা। বাজেটকে যৌক্তিক এবং এটি বাস্তবায়নযোগ্য উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সরকারকে উচ্চাভিলাষী প্রকল্প না নেবার আহ্বান জানিয়েছেন। এত বড় চ্যালেঞ্জ আছে, এতগুলি চ্যালেঞ্জের মধ্যেও এত সীমাবদ্ধ প্রতিকূলতা আছে, নট অনলি আওয়ার কান্ট্রি, ইন ওয়ার্ল্ড ওয়াইড। এর মধ্যেও সাধ্যের মধ্যে যে বাজেটটা দিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে যেগুলি ছিল সেগুলির প্রতিফলন এই বাজেটে দেওয়ার চেষ্টা করেছে, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও লুটতরাজের বাজেট বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেছেন। এক বাজেট প্রতিক্রিয়ায় তিনি আরও বলেছেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়বে। এই বাজেটে তিনি বলেন, ব্যয় মেটানোর জন্য বিদেশ থেকে লোন নেবে সরকার। দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের ভোগান্তি বাড়বে এই বাজেটে, এবং এই যে ব্যয় বাড়ানোর জন্য বিদেশ থেকে যেই ঋণ করা হবে, এই বিষয়গুলো নিয়েই তিনি সমালোচনামূলক আরও কিছু কথা বলেছেন। আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে এই সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। বিদেশ থেকে অনুদান অথবা ঋণ, আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া, সবটাই গিয়ে পড়ছে মানুষের উপরে। কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল, ডিজেল, এসব জিনিসের দাম বেড়ে গেল, বিদ্যুৎ, এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে।
15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা দুঃখজনক। বাজেট উত্তর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে সিপিডি। অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সামাজিক ন্যায়ের দৃষ্টি থেকে, সামাজিক বৈষম্য ইত্যাদি দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা থেকে খুব একটা যে সরকার কর আহরণ করতে পারেন সেটিও নয়। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার পরিবারের জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে গুলশানের 4টি ফ্ল্যাট বাদে অন্যান্য স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন আদালত। সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদের জন্য 23শে জুন তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা আবেদনে আদালতের নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের রিসিভার হিসেবে দায়িত্ব পালন করেন সেই সময়কার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগে এখন তারই সম্পদের রিসিভার নিয়োগের আদেশ দিলেন আদালত। আদালত ওনার গুলশানের যে 4টা ফ্ল্যাট আছে এটার বর্তমান ডিটেলস অবস্থান জানার জন্য বলছে, এই কারণে এই অংশটুকু বাদ দিয়ে বাকি যত সম্পত্তি, স্থাবর সম্পত্তি ক্রয় করা হয়েছিল সমস্ত সম্পত্তির উপরে রিসিভার নিয়োগ করছে। বিভিন্ন জায়গার সম্পত্তি বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা বিস্তারিত আদালতের আদেশ আসার পরে জানা যাবে। সাবেক আইজিপির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে যাচাই বাছাই শেষে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে বেনজির আহমেদকে 6 জুন ও স্ত্রী জিসান মির্জা ও 2 মেয়েকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে সংস্থাটি। তবে তার আইনজীবী সময় চেয়ে আবেদন করলে নতুন করে 23 জুন জিজ্ঞাসাবাদের পরবর্তী তারিখ ধার্য করে নোটিশ জারি করে দুদক। অনুসন্ধান টিম যখন কার্যক্রম করে ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। নিজের ও পরিবারের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করে ভিডিও আপ করেন বেনজির। তারপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।